একের পর এক খবর, একের পর এক আপডেট আসতে শুরু করেছে। অপারেশন সিন্দুর প্রত্যাঘাতের পর এবার পর লাগাতার বিস্ফোরণ। পাকিস্তানের ফুসফুস, প্রাণকেন্দ্র, হৃৎপিণ্ড বলুন, লাহোর থেকে শুরু করে একাধিক শহরে, আর তাতেই এক প্রকার ত্রাহি ত্রাহি পাকিস্তান। সিন্দুরের প্রত্যাঘাতের পর এবার ড্রোন আতঙ্ক। পাকিস্তানের বেশ কয়েকটি শহরে চলছে এই ড্রোন বৃষ্টি। ড্রোনের আঘাতে উড়ে গিয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটাই। গুরুতর আহত মৃত পাক এয়ার ডিফেন্স সিস্টেমের 5 সেনাকর্মী। ড্রোনের আঘাতে নিহত লস্কর চিফ হাফিজ সৈয়দের রাইট হ্যান্ড। ড্রোন আছড়ে পড়ল পাক সেনার হেডকোয়ার্টারের সামনে। আতঙ্কিত পাক সেনা। পাকিস্তান সন্ত্রাস থেকে সরলে ভারত সংযমী হবে, এমনটাই জানিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একের পর এক ড্রোন হামলার ছবি আপনাদেরকে দেখাই। রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান। অপারেশন সিন্দুর ক্ষত সারতে না সারতেই পাক আর্মি হেডকোয়ার্টারের গলফ কোর্সে ড্রোন হামলা হয়েছে। দেখুন, ভারতের প্রত্যাঘাতের পর অশান্ত পাকিস্তান। লাগাতার বিস্ফোরণ। সকালে লাহোর বিমানবন্দর, পল্টন বিমানবন্দর সংলগ্ন বিস্ফোরণের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। পর বিস্ফোরণ হয়েছে সেখানে। বিমানবন্দর বন্ধ করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে স্তব্ধ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের হৃৎপিণ্ড, সেই পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে শুরু করে একাধিক জায়গায় এই মুহূর্তে ত্রাহি রব। কি করবেন, কি ভাবছেন? একে একে ড্রোন বিস্ফোরণের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লাহোরের পর করাচি। পাক আকাশে ড্রোন বৃষ্টি বলা চলে। এয়ার ডিফেন্স সিস্টেম, পাক সেনারা ভীত সন্ত্রস্ত। ড্রোনের আঘাতে নিহত হয়েছে লস্কর চিফ হাফিজ সৈয়দের রাইট হ্যান্ড। আরো বিস্তারিত জানাবে, বিস্তারিত আপডেট খুঁটিনাটি জানবো নিউজ রুম থেকে। সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, ঠিক এর আগের আলোচনায় তখন শুধুমাত্র লাহোরের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল, এবং এরপর একের পর এক ড্রোন হামলায় রীতিমতো বিধ্বস্ত পাকিস্তান। একদমই তাই। আমরা যে কথাটা বারে বারে বলি বা শুনি যে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, পাকিস্তানের পাখা হয়েছিল কিনা আমরা তো জানি না, আমরা বলতে পারবো না, কিন্তু যে ছবিটা আসছে সেটা মারাত্মক। সেই ছবিটা কি? সেই ছবিটা হলো পাকিস্তানের যে তথ্য আমরা কিছু আগে 0 আওয়ারে জানিয়েছিলাম দর্শকদের, সেই তথ্যটাই আরও ডিটেলস এখন বলছি। সেই তথ্যটা হলো পাকিস্তানের শুধুমাত্র লাহোর নয়, পাকিস্তানের 9টি শহরে একই সঙ্গে এই মুহূর্তে ড্রোনের বৃষ্টি চলছে, এবং এতটাই মারাত্মক যে রাস্তার বিভিন্ন অংশে এসে বিভিন্ন গোপন ঘাঁটিতে পাকিস্তান সেনারা আশ্রয় নিচ্ছে বলে আমরা বিভিন্ন সোর্সে জানতে পারছি। এবং যে তথ্য আমাদের কাছে আসছে, বলে রাখবো যে হ্যারব ড্রোন, এই হ্যারব ড্রোন নির্দিষ্টভাবে পাকিস্তানের 9টি শহরের ওপর আছড়ে পড়েছে, এবং একই সঙ্গে 50-এর বেশি ড্রোন। কিছু আগে পাকিস্তানের DGISP এর আহমেদ শরীফ চৌধুরী, DGISP এর পাকিস্তানের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ শরীফ চৌধুরী, তিনি বলেছেন যে তাদের পক্ষে একসঙ্গে 8 থেকে 10টা এই ধরনের অত্যাধুনিক ড্রোনকে রিটালিয়েট করা সম্ভব বা তাকে মোক্ষম জবাব দেওয়া সম্ভব, কিন্তু একসঙ্গে 50 বা তার বেশি ড্রোন আসলে তারা কিছু করতে পারবেন না। অর্থাৎ পাক সেনা এই মুহূর্তে হাত তুলে দিয়েছে। পাকিস্তানের আকাশ অরক্ষিত, কারণ যে তথ্যটিতে আমরা জানতে পারছি এই ড্রোন অ্যাটাকে পাকিস্তানের যে HQP9 বা HQP9 যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাই উড়ে গেছে। এই চাঞ্চল্যকর তথ্য আমরা দর্শকদের জানাচ্ছি যে পাকিস্তান, আমরা যে S-400-এর কথা বলি, আমরা QRSAM-এর কথা বলি, আমরা SR-SAM-এর কথা বলি, আমরা 120 পিচরের কথা বলি, যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ভারতকে একটা বড় লেয়ার্স দিয়ে রেখেছে, 8 লেয়ার্স আমরা কথা বলি। অর্থাৎ ভারতবর্ষে যে কোনো ড্রোন আমরা অ্যাটাক সামলাতে সক্ষম। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর হলো, তথ্য হলো, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তানে যদি এই মুহূর্তে কোনো বড় মিসাইল অ্যাটাক হয়, পাকিস্তান এই মুহূর্তে ঠেকাতে পারবে না। পাকিস্তানের আকাশ অরক্ষিত হয়ে গেছে। আমি যে তথ্য আমরা ছবি সহকারে দেখাবো, কিছুক্ষণের মধ্যেই সেই ছবি আমরা স্ক্রিনে দেখাবো, যে পাকিস্তানের এয়ারপোর্টের কাছে, নির্দিষ্টভাবে লাহোর এয়ারপোর্টের কাছে, সেখানে এই যে নির্দিষ্টভাবে HQ9P এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, তার নির্দিষ্ট যে অপারেশন চালানো হচ্ছিল, কিন্তু যে তথ্য আমাদের কাছে আসছে হ্যারব ড্রোন, সেই
এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাড়ে এসে পড়ে এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেমটাই ভেঙে চৌচির হয়ে গেছে বলে আমরা জানতে পারছি। বিভিন্ন স্থানীয় পাকিস্তানের মিডিয়া সেই তথ্য তুলে ধরছে। এবং তোমাকে বলে রাখবো যে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এর নির্দিষ্টভাবে LY-80 র্যাডার, অর্থাৎ 80খানা র্যাডার নিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছিল, পুরোটা নষ্ট করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এর কন্ট্রোল ইউনিটকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর যে আলফা ব্যাটারি ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে যারা জড়িয়েছিলেন পাকিস্তান এয়ারফোর্সের 133 ডিভিশনের 5 জন সেনা আধিকারিক এবং জওয়ান, তারা হয় মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন। আমরা স্ক্রিনে পাকিস্তানের জারি করা সেই মৃত ব্যক্তিদের, পাক এয়ারফোর্সের যারা গুরুতর আহত এবং মৃত, যারা এয়ার ডিফেন্স সিস্টেম কন্ট্রোল রুমে বসে চালাচ্ছিলেন, অপারেট করছিলেন, যারা পাকিস্তানকে সুরক্ষিত করছিলেন যাতে কোনো শক্তি তাদের আক্রমণ করতে না পারে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিয়েছে হ্যারপ ড্রোন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আরও গুরুত্বপূর্ণ খবর যে শুধুমাত্র হ্যারপ ড্রোন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করেনি, একই সঙ্গে এই হ্যারপ ড্রোনের লক্ষ্য ছিল পাকিস্তানের সেনা সদর রাওয়ালপিন্ডির সেনা সদর। এই রাওয়ালপিন্ডি সেনা সদর, সেখানে তাদের যে সেনা সদরের যে মূল বিল্ডিং তার 800 মিটার দূরে হ্যারপ ড্রোন আছড়ে পড়েছে। এবং তার পাশাপাশি আসিম মুনির, পাক সেনাপ্রধান, আসিম মালিক, ISI এর প্রধান সহ বাকি যে সমস্ত ভারী মাথা আছেন পাক সেনাবাহিনীতে, তারা সকালবেলায় যে গলফ কোর্সে গলফ খেলতে যান সেই গলফের মাঠ হ্যারপ ড্রোন সেখানেও আঘাত করেছে এবং গলফ কোর্স একেবারে তছনছ হয়ে গেছে। সেই ছবি আমরা দর্শকদের জন্য স্ক্রিনে রাখার চেষ্টা করব। একে একে সমস্ত ছবিগুলো আমরা নিয়ে আসবো। কোথায় কোথায় পাকিস্তানের এই দুর্ধর্ষ ড্রোন পাকিস্তানকে আঘাত এনেছে সেই ছবি আমরা দিচ্ছি। পাশাপাশি আমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এবং অন্যতম যেটা লক্ষ্য ছিল এই হ্যারপ ড্রোনের বলে মনে করা হচ্ছে তা হলো, প্রথম থেকে আমরা বলছি মাসুদ আজাহারের যে 13 জন আত্মীয়কে নিকেশ করা হয়েছে। এবার লক্ষ্য মাসুদ আজাহার এবং লস্কর-ই তৈয়বার হাফিজ সঈদ, যারা এই পেহেলগাঁও আক্রমণের সঙ্গে, পেহেলগাঁও নারকীয় হত্যার সঙ্গে জড়িয়ে আছে। কিছু আগে এই হ্যারপ ড্রোন যখন আছড়ে পড়ে বিমানবন্দর সংলগ্ন অংশে, এই হাফিজ সঈদ, লস্কর-ই তৈয়বার যে মূল মাথা, হাফিজ সঈদের যে ছেলে তালহা সঈদ, তার যে বডিগার্ড এবং হাফিজ সঈদের রাইট হ্যান্ড, তার সর্বক্ষণের সঙ্গী, সমস্ত তথ্য রাখে মুক্তার আহমেদ, আমরা ছবিতে দেখিয়ে দেবো। সেই মুক্তার আহমেদ এই এয়ারপোর্টের পাশেই একটি অংশে আত্মগোপন করেছিলেন। হ্যারপ ড্রোনের লক্ষ্য ভ্রষ্ট হয়নি। এই মুক্তার আহমেদ যে হাফিজ সঈদের রাইট হ্যান্ড, তার ছেলে তালহা সঈদের বডিগার্ড, তার ঘাড়ে গিয়েও এই হ্যারপ ড্রোনটি পড়েছে এবং ঘটনাস্থলেই এই মুক্তার আহমেদের মৃত্যু হয়েছে, যে লস্কর-ই তৈয়বার অন্যতম বিগ এবং প্রম্পট কমান্ডার বলেই আমরা জানতে পারছি। পাশাপাশি তোমাকে যে তথ্য দিয়ে রাখবো যে হ্যারপ ড্রোন নিয়ে এত কিছু আমরা স্ক্রিনে দেখাবো, যে সকালেও বলেছিলাম মূলত ইসরায়েল এবং ভারতের সংযুক্তিকরণ বা জয়েন্ট কোলাবোরেশনে হ্যারপ ড্রোন তৈরি হয়েছে। কামিকাজ ড্রোন বা এই ধরনের ড্রোনের গোত্রভুক্ত এই হ্যারপ ড্রোন। এবং এই হ্যারপ ড্রোনের যে নেচার হচ্ছে তা হলো GPS গাইডেড, অর্থাৎ GPS থেকে এটা গাইড করা যায়। সুইসাইডাল নেচার, অর্থাৎ নিজে গিয়ে নিজেকে বিস্ফোরিত করে যে লক্ষ্যে যাবে সেই লক্ষ্যকে ধ্বংস করে দেবে। আমরা স্ক্রিনে রাখবো যে হ্যারপ ড্রোন কার্যত পাকিস্তান আর্মির আতঙ্ক জাগিয়ে তুলেছে। পাকিস্তান আর্মির বড় বড় সেনাকর্তারা আকাশের দিকে তাকিয়ে আছেন এই মুহূর্তে যে কখন এয়ার স্ট্রাইক হয় বা ড্রোন অ্যাটাক হয়। সেই হ্যারপ ড্রোনের বৈশিষ্ট্যগুলো বলে দিই। এই হ্যারপ ড্রোনের রেঞ্জ হলো 1000 কিলোমিটার, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সেটাকে অপারেট করে পাকিস্তানে পৌঁছানো যায় বলে আমরা মনে করি। একই সঙ্গে প্রায় 10 ফুট লম্বা এবং এটা আকাশে উঠতে পারে 9 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ পাক আকাশে এখনও প্রচুর হ্যারপ ড্রোন থাকতে পারে। কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ 9 ঘন্টা অবধি একটু আকাশে ফ্লাই করতে পারে। কখন কোনটা আছড়ে পড়বে সেটা একমাত্র হ্যারপের নিয়ন্ত্রকরাই জানেন। এবং পাশাপাশি তিথির যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে এখানে যে শহরগুলোতে এই হ্যারপ ড্রোন আছড়ে পড়েছে সেগুলো আমরা স্ক্রিনে দেখাবো, যে পাকিস্তানের কোন কোন শহর এই মুহূর্তে একদম টার্গেটের নাগালে রয়েছে। আমরা বারবার বলেছি যে একটা পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের মিস অ্যাডভেঞ্চারকে মেনে নেওয়া যায়, তারপর নয়। সেই শহরগুলো হলো করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়ামবাদ এবং একই সঙ্গে তোমাকে বলবো যে গুজরানওয়ালা এবং চাকওয়াল। এই
সহ যে 9টি শহরে এই হ্যারপ ড্রোন আছড়ে পড়েছে। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পাক এয়ার ডিফেন্স তাকে বিনষ্ট করা হয়েছে। এই মুহূর্তে যদি কোনো নির্দিষ্টভাবে কোনো মিসাইল আক্রমণ হয় বা কোনো ড্রোন সেখানে আবার পৌঁছয়, পাকিস্তানের HQP-9 সেই যে এয়ার ডিফেন্স সিস্টেম যা দিয়ে তারা বিভিন্ন সার্ভিলেন্স করে, 80 র্যাডার্স, 80খানা র্যাডার আছে এই সিস্টেমটার মধ্যে, কন্ট্রোল রুম আছে এবং এর সঙ্গে এদের আলফা ব্যাটারি আছে। এই টোটাল যে সিস্টেমটা থাকে সেটা দিয়ে আকাশে কোনো অবজেক্ট আসলে তারা বুঝতে পারেন, সেই সিস্টেমটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। হ্যারপ ড্রোন তার ঘাড়ে গিয়ে পড়েছে এয়ারপোর্ট সংলগ্ন অংশে যেখানে এটা অপারেট করা হচ্ছিল। সেই সিস্টেমটাকে বিনষ্ট করে এন্টায়ার পাক এয়ার ডিফেন্সকে ওপেন করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ খবর আমরা জানাচ্ছি যে J-10C অর্থাৎ যে ফাইটার জেট দিয়ে অমৃতসরের আকাশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান এয়ারফোর্স প্যাফ, সেই J-10C ভারতের রেডার থেকে লুকোনোর জন্য বা ভারতের S-400 থেকে লুকোনোর জন্য পাকিস্তান সমস্ত J-10C ফাইটার জেটগুলোকে নিয়ে গেছিল আফগানিস্তানের সংলগ্ন আটাক বলে একটি তাদের এয়ারবেস আছে। কিন্তু যে তথ্য আমাদের কাছে আসছে, ছবি আসছে, যে হ্যারপ ড্রোন আফগানিস্তান সংলগ্ন যে আটাক এয়ারবেস সেখানেও আছড়ে পড়েছে এবং সেখানে রানওয়ের ওপর আছড়ে পড়াতে এই মুহূর্তে আটাক এয়ারবেস থেকে একটি J-10Cও অর্থাৎ একটি পাকিস্তানের ফাইটারও আর ওই রানওয়েকে ব্যবহার করে উঠতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের ফাইটার জেটগুলো ওই রানওয়েতে সীমাবদ্ধ থাকবে, ওই এয়ারবেসেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ বন্দুক আছে কিন্তু গুলি নেই। কারণ হ্যারপ ড্রোন ইতিমধ্যেই সেই রানওয়েতে আছড়ে পড়ে রানওয়েকে বিনষ্ট করেছে। সকাল থেকে যে হ্যারপের আক্রমণ চলেছে বা হ্যারপের যে প্রত্যাঘাত চলেছে তাতে পাকিস্তানের এয়ার ডিফেন্স শেষ হয়ে গেছে। পাকিস্তানের যে সামরিক ঘাঁটি তাতে সদর অর্থাৎ রাওয়ালপিন্ডি হেডকোয়ার্টার যেখানে সেনাপ্রধান স্বয়ং বসেন তা আক্রমণের মুখে পড়েছে এবং একই সঙ্গে তাদের যে এয়ারবেস তা বিধ্বস্ত হয়েছে, তা ভেঙে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি লস্করে তৈবার যে চিফ হাফিজ সঈদ তার যে রাইট হ্যান্ড অর্থাৎ মুখতার আহমেদ সে এয়ারপোর্টের পাশে আত্মগোপন করেছিল, তার ঘাড়েও হ্যারপ ড্রোন পড়েছে, তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিথি একেবারে সত্যজিৎ, এবং এরই পাশাপাশি আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা এয়ার কমান্ডার রঞ্জন মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। নিউজরুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। রঞ্জনবাবু, এই যে ড্রোন অ্যাটাক হলো এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে গোটা বিষয়টা ঘটলো এবং পাকিস্তানের এই মুহূর্তে কি অবস্থা হতে পারে এই ড্রোন আক্রমণের পরে? দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। আমরা কালকেও আপনার চ্যানেলে বসে বিকেলে আমি এটাই বলেছিলাম যে সিঁদুর 1 হয়েছে, এরপর অনেকগুলো ফেজ আসবে। তবে আমাদের তৈরিও থাকতে হবে। নিউটনের যেমন থিওরি যে এভরি অ্যাকশন হ্যাজ গট ইজ অপোজিট রিয়াকশন, তো পাকিস্তানের থেকেও আমাদের কাছে অনেক রিয়াকশন এর আসবে। তার জন্য আমরা প্রস্তুত, তৈরি। তবে আমার বক্তব্য নাগরিকদের সচেতনতার উপর, সমস্ত নাগরিকদেরও আমাদের তৈরি থাকতে হবে। এবং আজকে সর্বদলীয় বৈঠকেও যেটা ডিসকাশন হয়েছে আমি দেখছিলাম রিপোর্টে, সমস্ত পার্টি নির্বিশেষে তারা সবাই বলেছে আমরা একজোট, সরকারের সঙ্গে আমরা একত্র হয়ে আছি। তো এইবারে ড্রোনের ব্যাপারটা আমি আপনাকে বলি। এইগুলো হচ্ছে একটা, এগুলোকে বলে লয়টারিং মিউনিশন। তো লয়টারিং মিউনিশন একটা ইসরায়েল এবং ইন্ডিয়ান জয়েন্ট অপারেশন করে আমরা এটা আমাদের এখানে বানাই এবং এই ড্রোনগুলো 1000 থেকে 1500 কিলোমিটার অব্দি এদের রেঞ্জ এবং আমরা যেখান থেকে খুশি এগুলো লঞ্চ করতে পারি। তো আর একটা অ্যাঙ্গেল আমি আপনাকে দিয়ে দেবো, বিকজ উই আর নট ডেফিনেট। পাকিস্তানের মধ্যে নিজেদেরই এত বেশি ওদের টেররিস্ট ওরিয়েন্টেড কাজকর্ম, মানে পাকিস্তান আর্মিকে একটা টেররিস্ট অর্গানাইজেশন বললেও চলে, এবং ওদের আতঙ্কে, পাকিস্তান আর্মির আতঙ্কে এখন অনেক ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে গেছে পাকিস্তানে, যারা কি ওদের থেকে আলাদা হতে চায়। তাতে বালুচ লিবারেশন আর্মি সর্বপ্রথম, এবং ওরা অনেকদিন থেকে ত্রাইমাম চেঁচাচ্ছে পাকিস্তান আর্মির এগেনস্টে। পাকিস্তান আর্মির আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, হ্যালো, হ্যাঁ, পাকিস্তান আর্মির আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওরা, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? সরি, হ্যাঁ, পাকিস্তান আর্মির আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো কি ওরা টেরর ফান্ডিংটাও 5টা ডিফারেন্ট রকমে করে।
একটা এক্সটর্শন করে, একটা স্মাগলিং থেকে করে, একটা জাকাত থেকে পয়সা আসে এবং ফরেন এড মিসইউজ করে এবং একটা উইক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে এই ফান্ডটাকে ওরা ইউটিলাইজ করে। জাকাতে আমি আপনাকে বলে দিই, এটা পাকিস্তানের মানে অফিসিয়াল সাইট থেকে আমি তুলেছি। লাস্ট ইয়ারে মানে 24-এ 600 বিলিয়ন রুপিস ওরা জাকাত থেকে পেয়েছিল ডিফারেন্ট ওয়াইএস কান্ট্রিজ থেকে। ওখানে গিয়ে ওরা কান্নাকাটি করে এবং এর থ্রু দিয়ে পাকিস্তান আর্মি 12টা জঙ্গি সংস্থা চালায় এবং ইন্টারন্যাশনালি জঙ্গিদের এক্সপোর্টও করে। তো একটা কথা আছে যে একের আমে রক্ষে নেই সুগ্রীব দোসর। এখানে ওদের একটা দোসর হচ্ছে টার্কি আর একটা দোসর হচ্ছে চায়না। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে পাকিস্তান এর সঙ্গে আমাদের একটা এখন অপারেশন চলছে, কিন্তু আসল প্রবলেম কিন্তু আমাদের আসবে আগামী কালে, যার জন্য আমাদের তৈরি হওয়া প্রস্তুত আমরা হচ্ছে, আরো হওয়া উচিত, সেটা হচ্ছে চীন থেকে। এবারে আমি চলে আসবো পাক টার্কির থেকে কিছু প্লেন গত সপ্তাহে এসছিল এবং আমার একটা সোর্স থেকে জানা গেছে যে ওতে আইএসআইএস এর অনেক জঙ্গিরা এসেছিল। 5 রকম ডিফারেন্ট টেররিজমদের ওরা জন্ম দেয়। একটা গ্লোবাল ওরিয়েন্টেড টেররিজম, একটা আফগান ওরিয়েন্টেড টেররিজম, একটা ইন্ডিয়া ওরিয়েন্টেড টেররিজম, একটা ওদের নিজেদের অভ্যন্তরীণ টেররিজম, একটা সেক্টেরিয়ান টেররিজমটা ওরা অ্যান্টি শিয়া, অ্যান্টি আহমেদা, অ্যান্টি পাশমিন্দা এদের চালায়। তো কেননা পাকিস্তান আর্মি ইজ 95% পাঞ্জাবি, ওরা উর্দু আর পাঞ্জাবি ছাড়া আর কিছু দেখে না। সেটা আমার দুঃখ যে বাংলাদেশ শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এবং ইন্ডিয়ার সাপোর্টে ওরা করলো 71-এ, কিন্তু এখন তারাই আবার ফাঁদে পা দিয়েছে ওদের মানে কাট্টরপন্থীদের সঙ্গে মিলে। তো এইবারে এই প্রশ্ন আপনার কাছে করবো, একদমই আপনি যে টেরর নেটওয়ার্কের কথা বলছেন একদম সঠিক। পাকিস্তান একটা টেররের স্থান, সবাই জানেন, এবং এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারী সেটা বলছেন যে প্রশ্ন আসছে যে তাদের যে মিসাইল লঞ্চিং সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম HQP9 এটাও চায়না থেকে নিয়েছে। আপনি চীনের কথা বলছিলেন, আলটিমেটলি তাদের গডফাদার চীন। যে মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেমটা আমাদের ড্রোন দ্বারা নষ্ট, দৃঢ়ভাবে হ্যারপ ড্রোন দ্বারা নষ্ট হয়েছে, আমরা আমাদের দাবি করছি না, এই হ্যারপ ড্রোন দ্বারা নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে বা বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তারা অরক্ষিত, তাদের এয়ার ডিফেন্স নেই এবং তাদের অ্যাটাক অংশে, অর্থাৎ তাদের যে আফগানিস্তান সংলগ্ন অ্যাটাকে তাদের যে এয়ারবেস আছে তার যে রানওয়ে, সেখানে আমাদের ড্রোন আঘাত করে রানওয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে, তাদের ফাইটার জেট উঠতে পারবে না। স্ট্র্যাটেজিক্যালি কত গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন রঞ্জনবাবু? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওদের এয়ারপ্লেন যদি টেক অফই না করতে পারে তাহলে ওদের অ্যাটাকের, আমাদের এখানে অ্যাটাকের কোনো সম্ভাবনা নেই এবং এটা অনেক প্ল্যানিং করে স্ট্র্যাটেজিক্যালি এটা এক্সিকিউট করা হয়েছে এবং তার জন্য আমি ভারতীয় বায়ুসেনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। এই প্ল্যানিং এর পেছনে অনেক প্রিসিশন, অনেক অ্যাকিউরেসি মেনটেন করে এই অ্যাকশন গুলো করতে হয় এবং তার জন্য ভারতীয় সামরিক বাহিনীকে আমার অনেক সাধুবাদ। একটা বিষয় আপনাকে বলবো যে কিছু আগে আপনি যে তথ্য, আমরা স্ট্র্যাটেজিক্যাল প্রশ্ন বোঝার চেষ্টা করছিলাম যে হাফিজ সৈয়দ, কারণ আমরা গতদিনে দেখেছি যে মাসুদ আজাহারের, যেটা রঞ্জনবাবু বলছিলেন যে ভারতীয় বায়ুসেনা এবং আমাদের এয়ারফোর্সের দক্ষতাকে কুর্নিশ জানানো যেটা কম হয়, কতটা দক্ষতার সঙ্গে আমরা গোটা কাজটা করেছি সেটা আমরা কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করবো। তিথি, একেবারে কোথাও একটা গিয়ে ছবিটা এক প্রকার স্পষ্ট হচ্ছে। সত্যজিৎ রয়েছে নিউজরুম থেকে সরাসরি। সত্যজিৎ, আমরা দেখলাম যে রাজনাথ সিং, কিরেন রিজিজু তারা সকলেই সর্বদলীয় বৈঠকের পর একের পর এক মন্তব্য রেখেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই অপারেশন সিন্দুরের কাজ চলছে, অনগোয়িং প্রজেক্ট এটা, সেটাও বলা হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে অপারেশন সিন্দুর প্রথম ধাপের পর পরবর্তী ধাপটা সম্পর্কে আমরা স্পষ্ট নই, কিন্তু তারপরেও পাকিস্তান যেভাবে এক প্রকার পর পর লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠছে বা ধরাশায়ী পাকিস্তান এই মুহূর্তে বলা চলে, যেমনটা তুমি বলছিলে 9টি জায়গায় এই পরপর বিস্ফোরণ হয়েছে, লাহোর থেকে, করাচি থেকে, শেখপুরা থেকে শুরু করে গুজরানওয়াল থেকে শুরু করে একাধিক জায়গায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সব থেকে বেশি স্পষ্ট হচ্ছে সেটা ঠিক কি, মানে কোন পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান, বা এরপর পাকিস্তানের তরফ থেকে আমাদের দিকে, ভারতের দিকে কোনো আঘাত হানতে গেলে তাদেরকে কতটা শক্তিশালী হতে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ একটা বিষয় বলে রাখবো, রঞ্জনবাবু সঙ্গে আছেন।
আমরা আসছি ওনার কাছে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, পাকিস্তানকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা পাকিস্তান বুঝে গেছে যে তারা কোথায় কোন স্ট্যাটাসে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। কারণ প্রথম বিষয় হলো যেটা আজকের দিনের আধুনিক যুদ্ধের ক্ষেত্রে বা মডার্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ ইসরায়েল, তুমি ইসরায়েলকে দেখো, ইসরায়েল দাঁড়িয়ে আছে তার যে এয়ারডোম সিস্টেমের জন্য, তার যে মাল্টিলেয়ার এয়ারডোম সিস্টেম আছে তা ইসরায়েলকে সমস্ত আক্রমণ থেকে বারে বারে বাঁচায়। এবং তুমি দেখবে হামাস জঙ্গিরা যতবার আক্রমণ করেছে ইসরায়েলের এই এয়ারডোম সিস্টেম তাদের বাঁচিয়েছে, কারণ একবারে প্রায় কয়েক হাজার মিসাইলকে বা এই ড্রোনকে ঠেকাতে পারে এয়ারডোম সিস্টেম। এবং সবথেকে বড় বিষয় হলো যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুদিন আগেই সরাসরি বলেছিলেন যে ইসরোর বিজ্ঞানীদের কথা, আমাদের বিজ্ঞানীদের তাদের নিরলস পরিশ্রমের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ তার যে এয়ার ডিফেন্স সিস্টেমকে একটা উচ্চতায় পৌঁছে নিয়ে গেছে যার তুলনা সারা বিশ্বে একমাত্র আমেরিকা, রাশিয়া এবং চীনের সঙ্গে হতে পারে, এছাড়া অন্য কোনো দেশ আছে বলে আমরা মনে করি না। এবং আমাদের 8 লেয়ার্স এয়ারডোম সিস্টেম, আমাদের 8 লেয়ার্স যে সুরক্ষা ব্যবস্থা আমরা জিরো ওয়ারে বিস্তারিত বলেছি। এবং সেটার কারণেই কিন্তু ভারতবর্ষে গতকাল যে ঘটনা ঘটিয়েছিল মধ্যরাতে, পাকিস্তানের যে এয়ারফোর্স অমৃতসরের আকাশসীমা থেকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তাদেরকে মেরে শুয়ে দেওয়া হয়েছে, শাটডাউন করা হয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্যই। এবার পাকিস্তানের ক্ষেত্রে তুমি তাকিয়ে দেখো, পাকিস্তানের এই মুহূর্তে তাদের টিম করে জ্বলা একদম সেই সলতের মতো একটা HQ-P9 কোনো সময় হয়তো তারা কিনেছিলেন চীন থেকে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে একদম নষ্ট করে তছনছ করে দেওয়া হয়েছে। হ্যারপ ড্রোন তার ঘাড়ে গিয়ে পড়েছে। সবথেকে লক্ষণীয় বিষয় হলো, আমরা স্ক্রিনে দেখাবো যে যারা সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা অপারেট করছিলেন সেই সময় প্যাফ অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্সের 133 ডিভিশনের যারা জওয়ান এবং আধিকারিক তারা প্রত্যেকেই হয় হেভিলি ইনজিওর্ড অর্থাৎ মারা গেছেন। অর্থাৎ কতটা নিষ্ক্রিয় ছিল অর্থাৎ এই এয়ার ডিফেন্স দিয়ে পাক সেনা পাকিস্তানের মানুষকে বোকা বানাচ্ছে। এই হ্যারপ ড্রোন যখন এসছে তখন এই এয়ার ডিফেন্স সিস্টেম বুঝতেই পারেনি যে ড্রোন সিস্টেমটা এয়ার ডিফেন্স সিস্টেমের উপরেই পড়তে চলেছে। তাহলে সেই এয়ার ডিফেন্স সিস্টেম থাকা না থাকা সমান। তুমি দেখবে কত নির্ভুল লক্ষ্যে গেছে হাফিজ সঈদ এবং মাসুদ আজাহার, এই দুই জঙ্গি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষিত, তারা দীর্ঘদিন ধরে ভারতকে রক্তাক্ত করছে, যেখানে শ্যাডো প্লেইং চলছে, শ্যাডো গেম খেলছে, ক্যামোফ্লেজ গেম খেলছে পাকিস্তান। এবং তুমি দেখবে যে আমরা সকালেই বলেছিলাম, আমরা নির্দিষ্টভাবে জিরো ওয়ারে বলেছিলাম যে মাসুদ আজহার লক্ষ্য, তাকে এবার ছাড়া হবে না, ভারত ছাড়বে না। এবং হাফিজ সঈদের লক্ষ্য, যেখানে হাফিজ সঈদের ছেলের বডিগার্ড নিকেশ হয়ে গেছে, তাকে একেবারে ড্রোন দিয়ে খতম করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি পাকিস্তান মাঝে মধ্যেই তাদের নির্দিষ্টভাবে তাদের সেনা প্রধান, তাদের DGISP যে মাঝে মধ্যে বলেন যে আমাদের ফাইটার জেট আছে, ফাইটার জেট যেখান থেকে উড়বে সেই অ্যাটাক আফগানিস্তান সংলগ্ন যে এয়ার বেস তার যে রানওয়েকে একেবারে তছনছ করে দিয়েছে হ্যারপ ড্রোন। ফলে তাদের এয়ার ডিফেন্স নেই, তাদের এই মুহূর্তে ফাইটার জেট ওড়ার মতো রানওয়ে নেই। পাকিস্তান আতঙ্কে আকাশে তাকিয়ে আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং যেটা নির্লজ্জের মতো পাকিস্তান দেখছে তাকিয়ে সেনা সদর, যেখান থেকে পুরো প্ল্যানিংটা রেডি করছে পাকিস্তান রাওয়ালপিন্ডি এবং তাদের যে সংলগ্ন সেনাদের যে গলফ কোর্স, সেখানেও ড্রোন অ্যাটাক হয়েছে, সেখানেও ড্রোন আছড়ে পড়েছে। কতটা অরক্ষিত পাকিস্তান তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে। একেবারে এই সত্যজিৎ, এখান থেকে আমাদের আজকের আলোচনার সময় এই পর্বে শেষ হয়ে গিয়েছে। আমি রঞ্জন বাবুকে অনেক ধন্যবাদ জানাবো, সত্যজিৎ তোমাকেও ধন্যবাদ জানাবো, কিন্তু তার পাশাপাশি প্রত্যেকটা পদক্ষেপ অর্থাৎ লাহোর থেকে শুরু হওয়া আজকের এই বিস্ফোরণ বা ড্রোন হামলা, লাগাতার বিস্ফোরণ, তারপর 9টি জায়গায় হতে থাকা বিস্ফোরণে এক প্রকার ত্রাহি রব পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটাই এক প্রকার উড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পাক সেনা ভীত সন্ত্রস্ত। এর পরবর্তী পদক্ষেপ কি মোড় নেয়, কোন দিকে মোড় নেয়, অবশ্যই সেই ছবিগুলো দেখাবো আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।